চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, একটি দেশ কতটা ভালো বা কতটা খারাপ সেটি কিন্তু বোঝা যায় সেই দেশটির গণমাধ্যমের দিকে তাকালে। গণমাধ্যম কতটুকু জাগ্রত, গণমাধ্যম কতটুকু সচেতন, সাংবাদিকরা কতটুকু সচেতন, সেটার উপর সাধারণ জনগণ কেমন থাকবে সেটি অনেকাংশেই নির্ভর করে। এখন আমরা একটা প্রযুক্তির যুগে চলে এসেছি এবং এখন কিন্তু এসে প্রযুক্তির সাথে সাথে গণমাধ্যমের ধরন পাল্টেছে, কিন্তু গণমাধ্যমের কাছে জনগণের যে প্রত্যাশা যে গণমাধ্যম আমাদেরকে সঠিক খবরটি জানাবে, কি হচ্ছে সেটি জানাবে, কি করা উচিত সেই সম্পর্কে আমাদেরকে বার্তা দেবে, রাজনৈতিক দলের লোকজনরা কি বলছেন, দেশের অন্যান্য সকল জায়গায় কি হচ্ছে, সব কিছু কিন্তু গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের মধ্যে আসে। তাই গণমাধ্যমকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে দেখি। আজ আমরা গণমাধ্যম নিয়ে কথা বলবো এবং গণমাধ্যমে এখন যেটি সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সেটি কিন্তু আমাদের রাজনীতি। আমরা পত্রিকা খুললে রাজনীতির খবর দেখতে পাই। আমরা গণমাধ্যম এবং রাজনীতি দুটি বিষয় মিলে আজকে কথা বলতে চাই রাউন্ড টেবিলের আয়োজনে। আমাদের সাথে চারজন অতিথি উপস্থিত আছেন মাহবুব আজিজ, উপসম্পাদক দৈনিক সমকাল, আছেন রেজাউন করিম রনি, সম্পাদক জবান, রিয়াজউদ্দিন, সম্পাদক মানবাধিকার খবর। আমাদের সাথে আছেন নাসির ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বিশিষ্ট কূটনীতিবিদ। স্বাগতম আপনাদের সকলকে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে নাসির ফেরদৌসকে দিয়ে শুরু করতে চাই। গণমাধ্যমের কথা বলছিলাম রাজনীতির কথা। বাংলাদেশের রাজনীতি এখন কোথায় আছে? আপনি যেটা প্রথমেই শুরু করলেন, গণমাধ্যম এখন সব মানে খুব সহজেই সবার কাছে অ্যাক্সেসিবল, সবার কাছে, সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল, এবং সেই জন্য এর ভূমিকা অনেক বড় রাজনীতিতে। এখন এই আজকের প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা অনেক বড়। গণমাধ্যম যে ঘটনাগুলো ঘটে গেছে গত এক বছরের কথা যদি বলি, তাহলে গণমাধ্যম যে একটা বিশাল একটা ভূমিকা পালন করেছে এটা সামনে তুলে ধরার। কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, গ্রামেগঞ্জে থাকে, তাদের অ্যাক্সেস টু নিউজ এটা খুব সীমিত। তারা কিন্তু এখনও গ্রামাঞ্চলের সব জায়গায় কিন্তু খবরের কাগজ পাওয়া যায় না, কিন্তু টেলিভিশন সবার ঘরে ঘরে আছে। সুতরাং গণমাধ্যম ওইভাবে সবাইকে অ্যাক্সেস করেছে। তো একটা বড় ভূমিকা, সবাই জানতে পেরেছে দেশের সব কিছু সম্বন্ধে, সব খবর তাৎক্ষণিকভাবে জানতে পেরেছে এবং তারা এইটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে। প্রচুর লোক ঢাকার বাইরে থেকে এসেছে। তো এই যে মানে পার্টিসিপেটরি রোল প্লে করার জন্য যে ইয়েটা লাগে, ইন্ধনই বলেন আর নিজের ইচ্ছা থেকে আসা সেটা বলেন, যেইভাবেই বলেন, এটা করতে পেরেছে গণমাধ্যমের জন্য। সুতরাং এটার ভূমিকা খুব বড়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মাহবুব আজিজের কাছে শুনবো। এই যে মোবাইল ফোনটি আসলে আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানে অনেকটুকু সামনে এগিয়ে দিয়েছে আমরা বলবো, কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটুকু সংঘবদ্ধ হতে পেরেছি। কিন্তু এখন এসে আসলে প্রতিদিন যা হচ্ছে আমরা সেটি মোবাইল ফোনে দেখতে পাচ্ছি। মানে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাই বলি না কেন, এখানে চ্যালেঞ্জগুলো কি আছে? বা সাংবাদিকরা আসলে এখন তো সবাই সিটিজেন জার্নালিস্ট, যার কাছে ফোন আছে সেই একটি তথ্য ফেসবুকে দিয়ে দিচ্ছে বা ইউটিউবে দিয়ে দিচ্ছে, সেটার দ্বারা সমাজ কতটা প্রভাবিত হচ্ছে, আমাদের রাজনীতি কতটা প্রভাবিত হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন যে এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, এটার পেছনে তো খুব সঙ্গত কারণেই সময়ের যেই প্রয়োজন, সব কিছু মিলিয়ে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো খুব বড় ভূমিকা পালন করছে। শুধু বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন দেশে যেই গণ অভ্যুত্থানগুলো হয়েছে এর আগে, আপনি দেখবেন যে সব জায়গাতেই ফেসবুক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটা মানুষের সাথে যোগাযোগ, তাৎক্ষণিক ভিডিও, অডিও এইসব প্রচার করা, ছবি দেওয়া, মানুষকে সমবেত করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি আমাদের এই দেশে বিভিন্ন ধরনের আন্দোলনেও আমরা এটার প্রভাব দেখেছি। কিন্তু এটা যেমন একদিকে সত্য যে এটা খুব শক্ত একটা পজিটিভ ভূমিকা রাখে, আবার একই সাথে যেহেতু কোনো সম্পাদনার সুযোগ থাকে না, এখানে গুজব ছড়ানো খুব সহজ, এখানে ঘৃণা ছড়ানোও খুব সহজ এবং নানান রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব সহজ। আমরা এখন সম্প্রতি যা দেখছি, যেমন বিদেশে থেকে অনেকে ইনফ্লুয়েন্সার বলেন বা রাজনীতি বিশ্লেষকই বলেন, তারা যেভাবে মাঝে মাঝে কথাবার্তা বলেন এবং এখনই আপনারা বেরিয়ে আসেন রাত 3টার সময় বলছেন যে এই হচ্ছে সেই হচ্ছে, যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নাই এবং তারা একটা নিরাপদ দূরত্বে থেকে
দেশের অস্থিতিশীলতা তৈরি করবার ক্ষেত্রে অনেক সময় নিজেদের ভিউ বাড়ানোর জন্য, যেহেতু এখানে টাকা পয়সারও বিষয় আছে, কাজেই এইটার পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। কিন্তু যেটা আর কি গণমাধ্যম বলতে যা বোঝায়, ফেসবুক কিংবা এই সামাজিক গণমাধ্যমকে আমরা অনেকেই ঠিক গণমাধ্যমটা আসলে বলতে চাই না, যেখানে সম্পাদনা থাকবে না, যেখানে কোনো দরজা থাকবে না ফিল্টার করবার, সেটাকে আসলে কতখানি আস্থায় রাখা যাবে, যে যা খুশি কিন্তু বলতে এবং যেটা অ্যাকাউন্টেবল নয়। হ্যাঁ, সেটাই তো। সেই ক্ষেত্রে সম্পাদনাটা খুব জরুরি, এবং সেই জন্য দায়িত্বশীল গণমাধ্যম যেগুলো আছে, আপনি প্রিন্ট মিডিয়া বলতে পারেন, আপনি অনলাইন মিডিয়ার বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলো আছে, এবং এইখানে অনেক নিয়ন্ত্রণের ব্যাপারও কিন্তু আছে, যেটা আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় 15-16 বছর দেখেছি যে গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং সেইগুলো থেকে আমাদের তো মুক্তি প্রয়োজন। এবং গণমাধ্যম সংস্কার কমিশনও তৈরি হয়েছে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। গত 13 মাসে আমরা দেখেছি যে সংস্কার কমিটি অনেকগুলো সুপারিশ দিয়েছে। তো আমরা তো প্রত্যাশা করবই যে গণমাধ্যম যাতে দুর্বলের পাশে থাকে, যিনি নিপীড়িত নির্যাতিত তার পক্ষে থাকে গণমাধ্যম। গণমাধ্যম যাতে অনাচার, যে যত ধরনের অবিচার যা হয় তার পাশে গণমাধ্যম থাকবে। গণমাধ্যম মানে দুর্বলের কণ্ঠস্বর, এই জায়গাটিতে থাকতে হবে দায়িত্বশীল গণমাধ্যমের বড় ভূমিকা, এবং সেটা আসলে ঠিক আপনি এই সামাজিক গণমাধ্যম, মোবাইল সিটিজেন জার্নালিজম দিয়ে সম্ভব না। তার জন্য দায়িত্বশীল গণমাধ্যমই প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রনির কাছে শুনবো, এই যে সাংবাদিকদের অ্যাকাউন্টেবিলিটির কথাটা আসলো, সাংবাদিকরা এখন আসলে কতটুকু দায়িত্বশীল এবং তারা কতটুকু এথিক্যালি আসলে জার্নালিজমটা প্র্যাকটিস করছে? এটা তো ধরেন ম্যান টু ম্যান ভ্যারি করে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, ফ্রিডম ইজ নট ফ্রি, ফ্রিডমের সাথে অলওয়েজ রেসপন্সিবিলিটি জড়িত। আর মিডিয়া কথাটির যে বাংলা এখানে করা হয়েছে গণমাধ্যম, এটা খুবই আপত্তিকর বাংলা। মিডিয়ার কথাটির সেফ অনুবাদ হবে প্রচার যন্ত্র। গণমাধ্যম হওয়ার জন্য যে গণ কথাটা আমরা বলি না, গণের স্বার্থ দেখবার জন্য যেটা লাগে ডেমোক্রেসি লাগে। গণতন্ত্র ছাড়া গণমাধ্যম হয় না। গণতন্ত্র ছাড়া একটা দেশে যখন হয় সেটা অলওয়েজ প্রচার মাধ্যম হয়। আমাদের এখানে বিরল ব্যতিক্রম বাদে সাংবাদিকতা মানে কি? সহজ কথায় সাংবাদিকতা মানে হলো একদল লোকের চরিত্র নির্মাণ, আরেকদল লোকের চরিত্র ধ্বংসের খেলা। সেখানে অ্যাকাউন্টেবিলিটি, এথিক্যালিটি, যে আপনি বললেন শব্দগুলো সুন্দর শুনতে, কিন্তু এগুলোর চর্চাটা প্রাতিষ্ঠানিকীকরণ করা না গেলে সে দেশে সাংবাদিকতা প্রতিষ্ঠান আকারে দাঁড়ায় না। এই জন্য দেখবেন যে যখন যে সরকার আসে, সাংবাদিকতা রেডি হয়ে যায় সেই সরকারকে সার্ভ করার জন্য। 5 তারিখ 3টা বাজে কি তারেক রহমান বলছিল সব মিডিয়াতে আমার বক্তব্য প্রচার করেন? 17 বছর তো আপনি তাকে নিষিদ্ধ রাখছেন। 5 তারিখ বিকেল থেকে কথা নেই বার্তা নেই, সমস্ত মিডিয়াতে তারেক রহমানের প্রচার করতে হবে। এই যে করতে হবে মানসিকতা, হ্যাঁ, তাকে এখন তুইলা ধরতে হবে ঢাল হিসাবে আমার পরবর্তী সময়ে সেফটির জন্য। এইটাই হইল আপনার আমাদের সাংবাদিকতার, এই যে আপনি যেটা নিরপেক্ষতা বলেন, যে গণমুখী সাংবাদিকতা করতে না পারার কারণ হলো কি? আপনি কি একজন সম্পাদক হিসেবে সেই সুযোগটা পাচ্ছেন? আমার তো পত্রিকাই বন্ধ করে দিছে, আমার কথা বাদ। আমার কথা বললে এটা লম্বা ইতিহাস হবে সেটা, হ্যাঁ। তো এবং আমার পত্রিকা বন্ধ করে দিছে, ডিজিএফআই আমার উপর মানে যেই রকম স্ট্রিমগুলোর বিগত দিনে চালাইছে, এগুলো ব্যক্তিগত কথা বলতে চাই না। যেটা বলতে যে পয়েন্টে ছিলাম, ফলে তাহলে এটা কেন ঘটে আমি এটা ফেনোমেনা আকারে বলতেছি, যে বিকাল দুপুর 3টা থেকে সমস্ত মিডিয়াতে কথা নেই বার্তা নেই, সবাই যে তারেক রহমান বক্তব্য প্রচার করা শুরু করে দিলে কেন, কইরা তারা অন্যায় করছে সেটা আমি বলতেছি না। ফেনোমেনাটা বোঝার চেষ্টা করি। কারণ হলো এখানকার যে ইস্টাবলিশমেন্ট, সো কল্ড ইস্টাবলিশমেন্ট, এই ইস্টাবলিশমেন্টটা 100% করাপ্ট লোকজনের দ্বারা তৈরি, এবং এই করাপশনের মধ্যে থেকে একটা মিডিয়া, একটা অর্গানাইজেশন আকারে যখন হাজির হয়, তখন তার প্রো ইস্টাবলিশমেন্ট মানে পজিশন নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। সেই প্রো ইস্টাবলিশমেন্ট পজিশনটা নেওয়ার পরেও তাকে যেহেতু জনগণের মধ্যে খবর বিক্রি করতে হবে, এক ধরনের আপনার বাজারজাতকরণ প্রক্রিয়া তার থাকতে হবে, ভোক্তাদের কাছে বিশ্বাসযোগ্যতার ব্যাপার থাকতে হবে, ফলে সে কিছু কিছু জায়গায় সাংবাদিকতা করতে বাধ্য। ধরেন কিছু কিছু ইনসিডেন্টের খবর সে অথেন্টিক্যালি দিতে বাধ্য, কিন্তু সে প্রবলেমটা করে কোথায়? প্রবলেমটা করে ন্যারেটিভ পলিটিক্সে, মানে বয়ানের রাজনীতির মধ্যে। সে একটা বিশেষ শ্রেণী, বিশেষ মতাদর্শের পক্ষে থেকে বয়ান উৎপাদন করে, এবং বয়ান নির্মাণটা যে হয় সেটা তো নিয়ন্ত্রণাধীন। নিয়ন্ত্রণাধীন না, সে বয়ানটা নির্মাণ হয় যার যার চিন্তা, তারপর যার যার বিশ্বাস, যার যার পলিটিক্যাল পজিশন, সেই অনুযায়ী তারা করে। এবং যখন এই ধরনের মিডিয়া আপনার যেটা বললাম যে এস্টাবলিশমেন্টকে আপনার আমলে রেখে ফাংশন করে, তখন তারা সবসময় ক্ষমতামুখী হবে, এটাই স্বাভাবিক। এটাই বাংলাদেশে হয়ে আসছে, বিরল ব্যতিক্রম বাদে। ব্যতিক্রম নাই যে তা না, কিন্তু সেটা বিরল। কিন্তু একটা দেশে সাংবাদিকতার মূল প্র্যাকটিস হওয়া উচিত এটা, অন্তত প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার। কিন্তু আমাদের এটা উল্টা,
এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, এবার দেখুন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কথাটা আমরা যখন ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া দেখেন বাংলাদেশে ফেসবুক জনপ্রিয়, পৃথিবীর সব দেশে কিন্তু ফেসবুক একই রকমভাবে জনপ্রিয় না। ওয়েস্টে দেখবেন টুইটার জনপ্রিয়, অন্যান্য দেশে ইয়াং জেনারেশনের মধ্যে দেন এখন ধরুন বেশি জনপ্রিয় যে ছবি দেখা যায় ইনস্টাগ্রাম বেশি জনপ্রিয়, এবং আরও নতুন নতুন অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু ইমার্জিং। সো এখন ইউটিউব নতুন করে একটা ফেনোমেন আকারে হাজির হয়েছে। সো এইগুলোকে আপনি যদি মিডিয়ার মর্যাদা নাও দেন, এগুলো আপনার বাই ডিফল্ট অনেক সময় কিন্তু একটা কাউন্টার মিডিয়ার ভূমিকা পালন করে। না, যেটাতে আসলে মানুষের অ্যাক্সেস আছে সেটাকে আমাদের মিডিয়ার মর্যাদা দিতে হবে। মিডিয়া এটা মর্যাদা আপনি দিতে পারেন, কিন্তু ধরেন আপনার মানে মিডিয়া স্টাডিজের তো এখন মানে আমি বলবো যে এরিয়াটা অনেক বিস্তৃত হচ্ছে, তো ফলে আপনি মিডিয়া বলতে পারেন, কিন্তু এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যখন ব্যক্তি অ্যাক্টিভিজম আকারে ওটা ব্যবহার করতে পারে, প্রফেশনে যেমন আপনার এই শোটাকে ইউটিউবে দেখা যাবে না, দেখা যাবে, হ্যাঁ, কিন্তু আবার আমি ব্যক্তিগতভাবে আমার চ্যানেলে যদি কথা বলি সেরকম মানুষ দেখতে পারবে, তো কোনটা মিডিয়া বলবে, আমারটা বলবে না আপনার এটা বলবে। সো সেক্ষেত্রে আপনার দুইটাই আপনি বলতে পারেন মিডিয়া, আবার আমি বলতে পারি যে এগুলো মিডিয়া না, এগুলো হয়তো নিউ এক্সটেনশন। আপনাকে ধন্যবাদ। আমি এখানে শেষ করে একটা পয়েন্ট বললে, কিন্তু যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটাতে আমরা যে প্রবণতাটা ইদানিং দেখতে পাচ্ছি সেটা হলো একটা ফ্যানাটিসিজমকে, সেটা রাইট উইং হোক, লেফট উইং হোক, আপনার প্রতিষ্ঠানপন্থী হোক বা প্রতিষ্ঠান বিরোধী হোক, এক ধরনের অ্যানার্কিজমকে প্রমোট করা হচ্ছে, এবং ফ্যানাটিসিজমের থেকে বা পপুলিজম থেকে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট অথরিটির ব্যাপারে কথা বলাই, সেখানে আমরা চলে আসছি ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত। ফলে এখন একটা দেশে ডেমোক্রেসি কোন দিকে যাচ্ছে এটা আপনি বুঝবেন। আবার শুনবো আমরা মানবাধিকারের খবরে রিয়াজউদ্দিনের কাছ থেকে শুনবো, মানবাধিকারটা আসলে কোথায় যাচ্ছে, মানবাধিকার কতটুকু ক্ষুণ্ণ হচ্ছে, বা রাজনীতির যে খবরটা আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম বা ম্যাস মিডিয়া যেটাতেই বলি না কেন, এই যে এত এত রাজনৈতিক খবর দেখছি, এতে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। তাহলে আসলে জার্নালিজম আমাদেরকে কি দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, এই রাউন্ড টেবিল যে যেখান থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি বলতে চাই যে মানুষ সামাজিক জীব, সমাজে ওদের বসবাস করবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন মানবাধিকারও থাকতে হবে। মানবাধিকার ছাড়া একটা সমাজ, দেশ, রাষ্ট্র চলতে পারে না। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে কি সংবাদপত্রগুলো বা আমাদের যেসব মিডিয়া মাধ্যমগুলো আছে সেগুলো রুখে দাঁড়াচ্ছে, কথা বলছে? হ্যাঁ, এখন আমার জানা মতে, দেখা মতে, বা এখন যে মিডিয়া আগে ফ্যাসিস্ট সরকারের আমলে যতটা নিয়ন্ত্রণ ছিল এখন মুক্ত মোটামুটি। তো এখন কে মিডিয়া, সে সংবাদপত্র বলেন আর চ্যানেলগুলো বলেন বা ইউটিউব বলেন, এখন মোটামুটি মুক্ত, আগের চাইতে ভালো আছে আমি মনে করি। কিন্তু আমাদেরকে এটাকে আরও উদার নীতি করা উচিত সবার অধিকার সংরক্ষণ করার জন্য। আমরা সংবাদপত্র মিডিয়াকে বলি সমাজের দর্পণ, এই দর্পণটাকে আমাদের ক্লিয়ার রাখা উচিত, যাতে মানে সমাজের চিত্রগুলো আমরা ক্লিয়ার দেখতে পারি, যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। এটাকে আমাকে সামনে এগিয়ে নিতে হবে, এবং এগিয়ে নেওয়ার জন্য সংবাদপত্র মিডিয়ার ভূমিকা অনেক। আর এই মিডিয়াই একটা দেশকে বা একটা জাতিকে উল্টাই দিতে পারে, পাল্টাই দিতে পারে, যেটা হচ্ছে। একদমই তাই, এবং সেই সাংবাদিকতার চর্চাটাকে সুস্থ কিনা সেটাই আমাদের জানার বিষয়। অনেক ধন্যবাদ। আমরা নাসির ফেরদৌসের কাছে আবার শুনবো। মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক স্বাধীনতা, আমাদের প্রেস ফ্রিডম আমাদের সাংবিধানিক ফ্রিডম, কিন্তু এখন আসলে আপনার কাছে কি মনে হয় জার্নালিস্টরা কতটুকু স্বাধীন, সাংবাদিকতার চর্চাটা কতটুকু সুস্থ হচ্ছে? ধন্যবাদ। আসল কথা হচ্ছে আমি তো আর সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনি সাধারণ জনগণ হিসেবে কি মনে করছেন? আপনি কি দ্বিধায় থাকছেন? একটি নিউজ যখন দেখছেন তখন কি আপনার কাছে মনে হচ্ছে যে এটি সত্য নাকি মিথ্যা, এরকম একটা দ্বন্দ্ব চলে কিনা? দেখুন, সাধারণ মানুষের কথা আমি বলি, আমার নিজের কথা না বলি। আমি গ্রামাঞ্চলে অনেক কাজ করি, সেজন্য আমি আপনাকে প্রথমেই বলেছি যে গ্রামাঞ্চলে কোনো খবরের কাগজ পাওয়া যায় না প্রত্যন্ত অঞ্চলে, যেসব গ্রাম মানে একটু দূরে। এবং তাদের জন্য কিন্তু এই মোবাইল ফোনটাই আসলে ম্যাস মিডিয়ার কাজ করছে। হ্যাঁ, আমি আসছি সেটাই। মোবাইল ফোনটা কতজনের হাতে স্মার্টফোন আছে সেটা আপনাকে মনে রাখতে হবে, সবার কাছে কিন্তু নাই। দ্বিতীয় হলো, যে মোবাইল ফোনে গণমাধ্যমের খবরটা পড়বে বা জানবে তার শিক্ষাগত যোগ্যতা কত। শুধুমাত্র সংবাদ পরিবেশন করলে তো হবে না, গ্রহণকারীর সে সক্ষমতা থাকতে হবে সংবাদটাকে গ্রহণ করে নিজেরভাবে অ্যানালাইসিস করার। সেইটা কিন্তু আমি আপনাকে সিলেট ডিভিশনের কথা বলতে পারি যে সেখানে বেশিরভাগ লোকের নাই, এবং নারী সমাজের মোটেই নাই। যারা স্টুডেন্ট
এই ছাত্ররাই তো এইসব আন্দোলন গতবার করেছে, সেজন্য আমি স্টুডেন্টদের কথা বলি। শিক্ষাগত যোগ্যতা যখন থাকবে না অ্যানালিসিসের, তখন আপনি তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? তারা পড়ে যেতে পারে হয়তো, তাও পড়তে পারে না। যদি পড়েও যেতে পারে তাহলে তারা এটা অ্যানালাইজ করে। তো সুতরাং সেটা হলো যে তাদেরকে যেভাবে আপনার রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষ যেভাবে তাদেরকে গাইড করবেন, সেটার ভিত্তিতে কিন্তু তারা উদ্বুদ্ধ হয়। তারা কিন্তু নিজের ক্ষমতায় যে গণমাধ্যমের খবর পড়ে অ্যানালিসিস পড়ে বুঝে নেবে, সেই সক্ষমতা খুব কম লোকের আছে গ্রামাঞ্চলে। এবং আমাদের এখনও এই কি একবিংশ শতাব্দীতেও এখনও গ্রামাঞ্চলে লোক বেশি, শহরে তুলনামূলকভাবে কম। ঢাকা হয়তো অনেক বেশি কনজেস্টেড, কিন্তু অন্যান্য জায়গায় যদি যান তাহলে শহরে কিন্তু লোক কম, গ্রামাঞ্চলে বেশি। তো তাদেরকে আপনি একটা সিংহভাগ লোক কিন্তু ওই সব জায়গায় আছে, তাদের অ্যাক্সেস টু গণমাধ্যম কি সেটা হলো একটা বড় বিষয়। যেমন আমি যেহেতু বললাম গ্রামে যাই, আমার যাওয়ার আগে ঢাকা থেকে এনশিওর করতে হয় যে পেপার যেন আমি রেগুলার পাই, সেটা এখান থেকে এনশিওর করতে হয়। তারপরে বাজারে গিয়ে একটা দোকানদারির সাথে একটা করতে হয়। এখন তো আমি রেগুলার যাই বলে এটা একটা সেট হয়ে গেছে। তবে গ্রামাঞ্চলে কিন্তু এই যে চায়ের দোকান বা যেখানে মানুষের আড্ডা, সেটাও একটা মিডিয়াম হিসেবে কাজ করে না। এই কথাই আমি বলছি। আমি পুরো রিটায়ার করার পরে আমি গত 20 বছরে প্রত্যেকটা অঞ্চল বাংলাদেশের ঘুরেছি, এবং প্রত্যেকটা অঞ্চলের কথা আমি বলছি। কিছু কিছু এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, তারা বোঝে, তারা লেখাপড়া জানে, কিন্তু আপনি যখন যাবেন যারা নিজেদের ভাষায় কথা বলে, বাংলাই বোঝে না ভালো করে বা বাংলাই পড়তে জানে না ভালো করে, তাদেরকে কি করবেন আপনি? চট্টগ্রাম বলেন বা আমার অঞ্চল, আমি যেটা বললাম যেখানে আমি কাজ করি সিলেট অঞ্চল, এগুলোতে কিন্তু কোনো কিছুই নেই। তারা কিন্তু একেবারে হুজুকে চলে। আমি তো দেখি এদেরকে হুজুকে চলে। যখন দেখলো একটা রাজনৈতিক নেতা কোন পার্টির, তারা কেয়ার করে না। যে রাজনৈতিক নেতা পয়সা ছড়াবে, ফার্স্ট কমিটমেন্ট তাদের হলো টাকা কাদের কাছে, মিটিংয়ে গেলে টাকা কত পাবে, সেটা পেলে তাহলে যাবে। তারপরে সেখানে যে রাজনৈতিক নেতা যে কথা বলবে সেটার উপরে ভিত্তি করে তাদের মানে মত তো তারা ক্রিয়েট করার সুযোগ পায় না। শিক্ষাগত যোগ্যতা কম, স্কুল কলেজে কিন্তু পত্রিকা পড়ানো হয় না। আমি জানি না আপনাদের সময় কি হচ্ছে, আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের বলা হতো পত্রিকার হেডলাইন পড়ে আসবে, এটার উপরে এসে লিখতে হবে। এই জিনিসটা কি এখনো চালু আছে কিনা গ্রামাঞ্চলে আমি জানি না, শহরেও কিনা চালু আছে কিনা জানি না, কিন্তু আমরা এইভাবে পেয়েছি স্কুলে শিক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর নাসির ফেরদৌস। এগিয়ে নিয়ে যেতে হলে এই ধরনের পার্টিসিপেশন আমরা মাহবুব আজিজের কাছে আবারও শুনবো। নাসির ফেরদৌস যেসব বলছিলেন, আসলেই কি আমাদের দেশের সিংহভাগ মানুষের সেই অ্যাক্সেসটা নেই মিডিয়ার উপর, বা তাদের সংবাদপত্র বা ফোনের কথাই বলি, কোনোভাবেই কি তারা কোনো খবর জানছে না? এবং আমাদের রাজনীতি বা আমাদের গণমাধ্যম কি শুধু নগরকেন্দ্রিক হয়ে যাচ্ছে? একটা জিনিস হচ্ছে, আমি বলি নাই যে একেবারে কোনো খবরের, আমি প্রথমেই বলেছি টেলিভিশন দেখে, সব ঘরে ঘরে টিভি আছে। ঠিক আছে, এই ব্যাপারে আমি একটু যেটা বলতে চাই, আপা যেটা বলেছেন ঠিকই আছে যে এক্সেস খুব সীমিত অথবা যে বিষয়গুলো বললেন, কিন্তু সমস্যা কিন্তু আরও গভীরে। যে দেশের শিক্ষা ব্যবস্থা 4 পদ্ধতি, বাংলা, ইংরেজি, আরবি, ক্যাডেট কলেজ, তো সেখানে এবং যেখানে আপনি দেখেন যে খুব বেশি আমরা ভোগ্যপণ্য কিংবা অন্যান্য বিষয়ে যেভাবে সরকারি তরফ থেকে উৎসাহ দেওয়া হয়, শিক্ষার ব্যাপারে কি আদৌ কোনো উৎসাহ বা কোনো রকম কর্মসূচি নেওয়া হয়েছে? এখন এই বিষয়গুলো যখন আপনি দেখবেন যে একটি সরকার বা একটি দেশ কতখানি মানবিক, তার দৃষ্টিভঙ্গি কতখানি গণতান্ত্রিক, সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো আসে। সরকার তো চাই না যে কেউ গণমাধ্যম ঠিকমতো পড়ুক বা সেখানে তাদের দরকার কি তোমার গণমাধ্যমে, তুমি নানান রকম ছলচাতুরিতে তাকে ভুলিয়ে রাখা হয়। এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ কারা করে? যারা শক্তিশালী তারা করে, এবং যে যখন ক্ষমতায় থাকে সেই তো তখনই এই মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতে চায়, যাতে মূল ঘটনাগুলো মানুষ জানতে না পারে। এই যে ব্যাংক লুট হয়ে গেল, এই যে আপনার বাজেটে শিক্ষার বরাদ্দ কমতে কমতে কোথায় চলে গেছে, আপনি পুরো উপমহাদেশে বাংলাদেশের বাজেট শিক্ষায় সবচেয়ে কম। আপনি অন্যান্য জায়গায় আপনার একটা ব্রিজ বানাতে কি লাগে, এগুলো তো অনেক বিশদ আলোচনার বিষয়। মোটা দাগে বললে যেটা হচ্ছে যে আমাদের দুর্নীতি, আমাদের লুণ্ঠন, আমাদের অপরাধ, এই সব কিছু গণমাধ্যম কতখানি লিখতে পারে। এবং যেটা রনি ভাই বললেন যে এস্টাবলিশমেন্টের একটা স্মারক গণমাধ্যম হয়ে গেছে, এবং হঠাৎ করে বিকাল 5টায় তারা তারেক রহমান সাহেবের নিউজ করতে শুরু করলো অতি উৎসাহে। এই ঘটনাগুলো কেন হয়?
কেন তারেক রহমান সাহেবের নামই উচ্চারণ করা যাবে না, এইভাবে একটি নিয়ম আসে এবং আরেক দল এসে কিন্তু আরেক দলের নামই উচ্চারণ করা যাবে না ঘোষণা কিন্তু করা হয়ে গেছে। কাজেই এই জিনিস কিন্তু চলছে, পাল্টা চলছে। আপনি 82 থেকে 90 পর্যন্ত একটি গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে 25 বছর পরে আরেকটি গণঅভ্যুত্থান হলো, হয়তো আবার 25 বছর পরে আমাদের আবার আরেকটি গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান তো নতুন নয় এই দেশে, 69-এ হয়েছে। কাজেই মানুষের যে কথা বলবার ইচ্ছা, কথা বলবার তাগিদ, এ তো আজকে নতুন নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে সরকার এবং ক্ষমতাসীনদের চেহারা পুরনো, তারা অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে চায় এবং তারা নিয়ন্ত্রণ করতে চায়, এবং এই নিয়ন্ত্রণের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে গণমাধ্যম কখনোই মুক্ত হতে পারে না। এবং যারা কিছুটা চেষ্টা করে, অনেক চেষ্টা চরিত্র করে কিছু করা, তারাই টিকে থাকে। নাহলে যে সরকার এত পৃষ্ঠপোষকতা দেয়, এত কিছু করে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলো কেন টিকে না? গণমাধ্যমে তাদের বেতনই হয় না কেন? কারণ সরকার কতদিন তাদেরকে দিয়ে এইভাবে করবে? আপনি দেখেন যে আমাদের এখানে বাংলাদেশ টেলিভিশনের খবরের অবস্থা কি। 8টার খবর বলে বলা হতো 8টার যন্ত্রণা, সেটা কিন্তু এরশাদ আমলে হয়েছে। এরশাদ আমলে গণমাধ্যম বন্ধ করা হয়েছে, যত্রতত্র একেবারে যেই তার বিরুদ্ধে খবর গেছে বন্ধ করে, সব বিখ্যাত সমস্ত পত্রিকার কথা আমরা বলতে পারি, সাংবাদিকদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। 90-এ গণতন্ত্রের সময় অতখানি আর হয়নি, কিছুটা মুক্ত পরিস্থিতি ছিল। আবার শেখ হাসিনার সময় এসে কিন্তু গণমাধ্যম শেষের দিকে সেভাবেই সাংবাদিকদেরকে নানান রকম হেনস্থার শিকার হতে হয়েছে। ডিক্লারেশন ওভাবে বন্ধ না হলেও হয়েছে, অনেক পত্রিকারই ডিক্লারেশন বন্ধ হয়েছে। এবং বিষয়টা হচ্ছে যে আপনাকে আইন আদালতের মাধ্যমে যেতে হবে। সাংবাদিক মানে যা খুশি লিখে দিবে, এটা তো হতে পারে না। এখন তো সবাই কোনো কিছু বিচার চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চান। বিচার করে ফেলে, চান কোথায়? জাজমেন্টাল সবাই, ও অপরাধী, ও ফ্যাসিস্ট, ও তমুক, এভাবে তার তো বিচার করে ফেলছে। সেটা তো আমাদের আলোচনাতেই আসতে পারে না, সেটা তো আর গণমাধ্যম নয়। গণমাধ্যমের যে বিষয়টা, ধরেন আমি সাংবাদিক, আমি লিখে ফেললাম ইচ্ছা মতো করে অমুক তমুক, কিন্তু আমার বিরুদ্ধে যাতে একটা জায়গায় যাওয়া যায়, প্রেস কাউন্সিলে যাওয়া যায়, সেটার ব্যবস্থাও কিন্তু হওয়া দরকার। যে আপনি একজনের চরিত্র এভাবে ই করতে পারবেন না, কালিমা লেপন করতে পারবেন না, কিন্তু সেইটাও আমাদের প্রেস কাউন্সিলটা খুব দুর্বল থাকে এবং সেটাও কিন্তু সরকার নিয়ন্ত্রিত থাকে। যে সরকার যখন আসে, এই জায়গাগুলো থেকে আমাদের বের হবার অনেক চেষ্টা ছিল। গণমাধ্যমের যারা বিভিন্ন সময় কথা বলেছেন, তারা কথা বলেছেন, কিন্তু দেখা গেছে যে নেতারাও সরকারের পকেটে চলে গেছেন, এবং সেটা প্রেস ক্লাব থেকে শুরু করে সমস্ত সাংবাদিক ইউনিয়ন বরাবর সরকারের অনুকূলে চলেছেন। তাদের নিজস্ব প্লট, ফ্ল্যাট, তাদের সুবিধার জন্য তারা সাংবাদিক ইউনিয়ন বিক্রি করে দিয়েছেন। এটা আমরা অবশ্যই গত 50 বছর দেখেছি। আপনি সাংবাদিক আজকে একটা বিপদগ্রস্ত হয়েছে, তার চাকরি চলে গেছে বা সে তার পাওনা পাচ্ছে না, কোনো সাংবাদিক ইউনিয়ন তার পাশে দাঁড়ায়নি। এগুলো তো একদম আমাদের চোখের সামনে ঘটেছে দিনের পর দিন। আমাদের সহকর্মীরা 2 কিডনি হারিয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছে, সেই সম্পাদক মালিকের সাথে যোগসাজশে তার চাকরি বাঁচিয়ে রাখার জন্য ওই সাংবাদিককে চাকরি থেকে বের করে দিয়েছে, কেউ কথা বলবার নাই। কাজে গণমাধ্যমকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হলে তাকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, এবং গণতন্ত্র যদি দেশেই না থাকে, সে আটকাত আচরণ করতে পারবে না। কিন্তু এইটা একটা ক্রম মানে যেটাকে বলা হয় একদম সঞ্চালিত একটি প্রক্রিয়া, এবং এখানে সকলকেই অংশগ্রহণ করতে হবে। আপনার রাতারাতি কিছুই ঘটবে না, কিন্তু দেশে যদি শিক্ষার ব্যাপারে সরকারের আগ্রহ থাকে, তাহলে যেমন বই পড়া বাড়বে, লাইব্রেরি হবে। 80-90 দশকে 70 দশকে আপনার মনে আছে একটি লাইব্রেরি ক্লাস ছিল, সেগুলোও আজকে উঠে গেছে। এখন কেউ আপনি এই ফেসবুক ছাড়া আর কিছুই পড়ে না। ধন্যবাদ মাহবুব আজিজ। আমরা আবার রেজাল্ট করে রনির কাছে শুনবো। মানবিক সরকারের কাছে এই জিনিসগুলো চাইতে বয়ান নির্মাণ করা বা ন্যারেটিভ নির্মাণ করা, এবং মাহবুব আজিজ যেটি বললেন যে সাংবাদিকরা বিক্রি হয়ে যাচ্ছে, গত 1 বছর ধরে কি হচ্ছে এবং সাংবাদিকরা কতটুকু স্বাধীন আছে, এবং সেজন্য আমাদের রাজনৈতিক অবস্থাতে কতটা প্রভাব পড়ছে? দেখেন, রাজনৈতিক অবস্থাতে অবশ্যই প্রভাব পড়ে। কারণ হলো আপনার এখন তো সোশ্যাল মিডিয়া দুইটা মিলাই ওপিনিয়ন শেপ দেওয়া খুব ইজি আগের তুলনায়। তো তার ফলে মেনুবারিংটা খুব ইজিলি করা যায়। তো আমি অন্য একটা জায়গায় আপনার আলাপটা নিয়ে যাই, সেটা হলো দেখেন সেন্সরশিপ সবসময়ই ছিল। তো বিখ্যাত ফিলোসফার উম্বার্তো ইকো, সেন্সরশিপও বলতে পারি না, নিয়ন্ত্রণই বলতে পারি সরাসরি। সেন্সরশিপের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো মাধ্যম আছে। কারণ বিখ্যাত ফিলোসফার উম্বার্তো ইকো একটা ধরনের কথা বলেছেন, সেটা হলো যে সেন্সরশিপ, ধরেন আপনাকে প্রচণ্ড স্বাধীনতা দিলাম, তারপরেও আপনি সেন্সরশিপের মধ্যে থাকতে পারেন, মিডিয়া থাকতে পারে। কীভাবে থাকে সেটা হলো নন ইস্যুকে ইস্যু করা এবং ইস্যুকে বাইপাস করা। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই,
আপনার এই যে কয়েকদিন আগে তিস্তা পারে একটা বিশাল আন্দোলন হইল, তিস্তার পানি আমাদের জন্য জরুরি, আপনার বিশাল অঞ্চল, সেটা তো একটা এক ধরনের আমি মনে করি যে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এখানে পানি শাসনের ফলে যা হয়েছে, এইটা তো আমাদের গ্লোবালি আমাদের অ্যাওয়ারনেস গ্রো করা দরকার, আন্তর্জাতিক আদালতে আমাদের যাওয়া দরকার। সেইটা দেখবেন মিডিয়াতে এক ধরনের ব্ল্যাকআউট নাই। কারণ হইল এখানে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটা বিশেষ একটা গোষ্ঠী করবে, তাদেরকে দিয়েই করানো হবে, তাদের পকেটে রাখার জন্যই এই জিনিসটা করা হচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ করার জন্য তার যে ইকোলজিক্যাল, তার যে পরিবেশ, প্রকৃতি, প্রাণ, এগুলো রক্ষা করা যে গুরুত্বপূর্ণ, এবং সেটা করার জন্য যে হাইপ দরকার নেই, অ্যান্টি ইন্ডিয়ান হাইপ দরকার নেই, বরং জনসচেতনতা দরকার এবং আমাদের ন্যায্যতার দাবিগুলো গণতান্ত্রিক উপায়ে জানানো দরকার, সেরকম একটা কর্মসূচির ব্যাপারে মিডিয়াতে তেমন কোনো সাড়া দেখা গেল না। সোশ্যাল মিডিয়াতে কিছু সচেতন লোকজন, হ্যাঁ, তারা কিন্তু ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন। কিন্তু এটা অনেক বড় আন্দোলন ছিল, প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ লোক রাতের বেলা তিস্তা পাড় জুড়ে 120 কিলোমিটার জায়গা জুড়ে মশাল মিছিল করেছে। ঐতিহাসিক জনজাগরণ আপনি বলতে পারেন তিস্তা পারে, কিন্তু মিডিয়াতে সে অর্থে আসেনি। কেন আসেনি এই যে বললাম। তাহলে এটা আসলে যে ইম্প্যাক্টটা হতো আমাদের ইকোলজি, নদীর গুরুত্ব এবং পানি শাসনের ফলে আমাদের যে সমস্যা, এগুলোর ফলে জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি করা দরকার ছিল, সেটা অনেক সহযোগিতা সুবিধা হইতো, অনেক বেশি আপনার ধরেন যে স্ট্রেনদেন হইতো এই ধরনের খবরগুলো মিডিয়াতে। তা না করে আসবে কি, তা না করে আসবে অমুক নায়িকা 2টি ছাগল কিনেছেন। তাহলে গণমাধ্যম এখন কতটুকু গণমানুষের আর কতটুকু বিভিন্ন প্রতিষ্ঠান বা অথরিটির? ফলে এই জন্য আপনার ইস্যু কোনটা ইস্যু সেটা আপনি গুরুত্ব দিবেন কোন জায়গা থেকে। আপনার কোম্পানি ধরেন একটা মিডিয়া স্থাপন করছে, ওই মিডিয়ার সিস্টার কনসার্ন 8-10টা টয়লেট কোম্পানি বা ধরেন খেজুর কোম্পানি বা সিমেন্ট কোম্পানি, সেটাকে মাথায় রেখে সে প্রজেকশন দিবে, বা তার ধরেন ভূমির ব্যবসা আছে সেগুলোকে মাথায় রেখে দিবে, বা ইলেকট্রিক ব্যবসা আছে যেই থাকুক সেগুলোকে মাথায় রেখে দিবে, নাকি যে ইস্যুটা জনগুরুত্বপূর্ণ, যে ইস্যুটা তুলে আনলে সমাজ, দেখেন আমাদের এখানে এডুকেশন নিয়ে কথা আসলো, আমাদের এখানে এডুকেশন অবস্থা আসলেই তো ভয়াবহ। দেশে বিদেশে আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই কথা বলতে বা বিভিন্ন দাওয়াতে, তারপরে আমাদের এখানে আইসে এই সমস্ত প্রাচ্যের অক্সফোর্ডের নামে যে সমস্ত গর্ব, এবং এই গর্বতার মধ্যে দিয়ে পুরো জাতিকে যেভাবে আর অশিক্ষিত করে রাখা হচ্ছে, এটা ভয়াবহ। ফলে মিডিয়া এখানে একটা পাবলিক এডুকেটরের দায়িত্ব নিতে পারে, মানে জনগণকে এক অর্থে কনসাসনেসের মধ্যে আনা, সচেতন করা। আমি বলতেছি না যে জনগণকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে দিবে, কিন্তু তাদের চৈতন্যকে শার্প করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করার কাজটা মিডিয়া করতে পারে। সেটা করার জন্য মিডিয়া, এখানে আমি বড় বড় মিডিয়ার উপর বা এই যে এস্টাবলিশমেন্টমুখী মিডিয়ার উপর বা পাওয়ার সেন্ট্রিক মিডিয়ার উপর কোনো আস্থা দেখি না, ভরসা দেখি না। আমাদের যেটা করতে হবে, প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল মিডিয়া করতে হবে। স্কল ইনের মতো, ওয়ার ইনের মতো সাংবাদিকরাই করে, কিন্তু যেমন ধরুন বড় বড় পত্রিকা, হিন্দুর একসময় এডিটর ছিল, হ্যাঁ, সিদ্ধার্থর সাথে আমার অনেক আলাপ হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ বা সাংবাদিককে অনেস্ট হতে হবে। অনেক সাংবাদিক আছে আমাদের এখানে, নাই যে তা না, অনেক সাংবাদিক, তাদের পরিণতিও খুব খারাপ হয়। ফলে আমাদের এখানে জনগণকে একটা জায়গা থেকে আগায় আসতে হবে। যারা এই ধরনের ছোট ছোট উদ্যোগ নেয় মিডিয়াগুলো, সেগুলোকে আপনারা কন্টেন্ট কিনেন, কন্টেন্ট কিনে বাঁচায় রাখেন। পাবলিক আমাদের সমবায় ভিত্তিতে মিডিয়া করতে হবে। আপনি গণমাধ্যম যদি করতে চান, সেটা মানুষকে আগায় আইসা করতে হবে। কোনো বড় কোম্পানি আইসা আপনার পারপাস সার্ভ করবে এটা আশা করার কোনো দরকার নাই। সেটা আশা কইরা আপনি এতদিন পান নাই সেই জিনিসটা। এবং এজেন্ডা সেট করা হচ্ছে, বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। আর যদি সেনসেশনাল হেডলাইনের কথা বলি, আপনি একটা পত্রিকা দেখেন, যে কোনো সাধারণ পত্রিকার মধ্যে আমরা হেডলাইনের মধ্যে একটা দেখি, ভেতরে আরেকটা দেখি। এর মাধ্যমে কি জনগণকে এক ধরনের প্রতারণা করা হচ্ছে? ডেফিনেটলি প্রতারণা করা হচ্ছে। এই জন্যই তো বললাম আপনার এখানে একটা পপুলিজমের একটা বাণিজ্য তৈরি করা হয়েছে। এই জন্য আমাদের এখানে ইনস্টিটিউশনাল সাংবাদিকতা, এটা তো জনরুচি শুধু না, আপনার জাতীয় চরিত্র গঠনের একটা ব্যাপার। আপনার জাতীয় চরিত্র কীভাবে গঠন হয়, জাতীয় চরিত্র যে জাতির আত্মমর্যাদাবোধ, মানবিক মর্যাদাবোধ যত উন্নত, সে জাতি তত কালচার্ড। কিন্তু আমাদের এখানে তো সেটা নেই। আমাদের এখানে আপনি জিজ্ঞেস করবো আপনি আমার পক্ষে না বিপক্ষে, বিপক্ষে হলে আপনি মানুষই না। তো ফলে এইভাবে যে আপনি মানুষের মর্যাদাবোধের বাইরের থেকে, মানে আপনি মতাদর্শের ভিত্তিতে যে আপনি সমাজকে ভাগ করে ফেলেন, এই কারণেই তো আমরা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশের কথা বলি, ইডিওলজিক্যাল বাংলাদেশের কথা বলি না। সেই নাগরিক ভিত্তিক বাংলাদেশের জন্য আপনার মর্যাদাপূর্ণ বাংলাদেশের জন্য আপনার কাজটা কি? কাজটা তো যে কোনো রকমের প্রতারণা আপনি এড়িয়ে চলবেন। আপনি হেডিং দিবেন একটা, ভিতরে আর একটা, এটা তো একটা প্রতারণা। ফলে আপনার অ্যাবভ অল ডু নট লাই টু ইউরসেলফ। আপনি প্রথমত নিজের প্রতি অনেস্ট থাকবেন, দেন আপনি অন্যজনের প্রতি অনেস্ট থাকবেন। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। আমরা রিয়াজউদ্দিনের কাছে শুনবো, এই যে সাংবাদিকতার এমন অবস্থা, এর থেকে উত্তরণের আসলে উপায় কি? সাংবাদিকরা আসলে কি টাকার জন্য বা অন্য কাউকে সার্ভ করার জন্য এমন করে, বা কেন করে? সেখান থেকে বের হব কিভাবে আমরা জাতি হিসেবে? ধন্যবাদ আপনাকে। আমাদের আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে, সৎ হতে হবে। সাংবাদিক বলেন, যে কোনো পেশায়। তো আমরা যদি সৎ
ন্যায় নীতির সাথে চলি, তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনা, সংবাদপত্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আমরা আসলে দক্ষতা দেখাতে পারবো। যদি এটা না পারি, সততা যদি না থাকে, তা আমরা যে কোনো অসৎ কাজ করতে যে কোনো সময় আমরা করতে পারবো বা পারি। কিন্তু সৎ থাকলে ন্যায় নীতির সাথে চললে আপনি পারবেন না। আপনাকে ন্যায় নীতির সাথে চলতে গিয়ে আপনি অনেক আপনার মানবাধিকার খবর ওই জায়গায় কি করছে? যখন আপনারা একটি সংবাদ প্রচার করছেন, তখন তার অথেন্টিসিটি বা অ্যাকাউন্টেবিলিটি কতটুকু থাকে, এবং আপনারা কি ওরকম সেনসেশনাল হেডলাইন দেন কিনা? না, আমরা এগুলো করি না। যেহেতু আপনার প্রশ্নের মাধ্যমে আমার একটা কথা মনে হচ্ছে, আমাদের এই পত্রিকাটা মানবাধিকার বিষয়ক, হিউম্যান রাইটস রিলেটেড। আমি মনে করি যে এটা একমাত্র বাংলাদেশের, ওয়ার্ল্ডের বাংলা পত্রিকা। তো আমরা এ পর্যন্ত এই পত্রিকা বিরুদ্ধে কেউ একটা জিডিও করতে পারে নাই, কেউ একটা অভিযোগ দিতে পারে নাই। আমরা সুন্দরভাবে পত্রিকাটা পরিচালনা করে আসছি এবং কোথাও কোনো আমরা বাধাবিঘ্ন হইনি। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কোনো বাধাবিঘ্ন ছিল না, এখনও আমাদের কোনো বাধাবিঘ্ন নেই। কারণ নেই এই জন্য যে আমরা সততার সাথে, কেউ আমাকে ধরবে, আমাদের পত্রিকাকে প্রশ্ন করবে, প্রশ্নবিদ্ধ করবে, এরকম কোনো কাজ আমি করি নাই, বা আমার প্রতিষ্ঠান বা আমার করে না। আমাদের সারা বাংলাদেশের 20-30টা দেশে প্রতিনিধি আছে, প্রত্যেকটা ব্রিফ করা আছে। তবে সততার সাথে কাজ করলেই তো সরকার আরো এসে আগে ধরবে না? হ্যাঁ, ধরবে, কিন্তু আপনার যদি ডকুমেন্টস থাকে, আর আপনার যদি প্রপার কাগজপত্র থাকে, কথা বলা, এখন কথা বলার তো অধিকার আমার আছে, আমি বলবো। এই জন্য আমার কথার ভিতরে সেন্সারও থাকতে হবে। আমি এমন কিছু বলবো না যে সেন্সারের বাইরে। আপনাকে ধন্যবাদ। আমরা নাসির ফেরদৌসের কাছে শুনবো। একজন মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে সেলফ সেন্সরশিপের যে ব্যাপারটা উনি বললেন, যে নিজের মধ্যে সেন্সরশিপ থাকতে হবে, আমরা কি আসলেই কোনো কথা বলতে ভয় পাই? বা আমি যখন একজন সিটিজেন জার্নালিস্ট, আমি যখন আমার ফেসবুকে কিছু লিখবো বা আমি কোথাও কিছু লিখবো, তখন কি আমি নিজেকে সেন্সর করে ফেলি যে এই বাক্যটি লেখার পর বা এই ঘটনাটি শেয়ার করার পর আমার সাথে কি হতে পারে, আমি কোনো হুমকির মুখে পড়বো কিনা? এই প্রশ্নের আসলে দুটো দিক আছে। একটা হচ্ছে যে এমনি তো আপনার ইন্ডিভিজুয়াল সেন্সরশিপের প্রয়োজন আছে। আমি একটু আগে ধর্মের কথা বলছিলাম, ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন, মানুষকে কিন্তু নিজস্ব একটা সেন্সরশিপ থাকে না। তবে ওই ব্যাপারগুলো তো আসলে সিলি ব্যাপারে চলে গেলে, যেগুলো রাজনৈতিক ইস্যু বা সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুর কথাই বলছি। আমাদের ধর্ম কিন্তু রাজনীতির বাইরে না। ইসলাম ইজ এ ভেরি কি বলবো, পলিটিক্যাল রিলিজন ইন মেনি ওয়েজ। সুতরাং সেই জন্য বলছি যে রাজনীতির ভিতরে থেকে আপনাকে কিছু জিনিসের ব্যাপারে সেন্সরশিপ থাকতে হবে। যেমন হলো বদনাম প্রচার করা। যে কোনো একটা ব্যক্তি বড় একটা সিটে বসে আছে, তার নামে আপনি একটা খবর প্রচার করলেন। আমাদের সংবিধানেও কিন্তু ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধ আছে। সুতরাং এটা আপনি যেই সংবিধানই বলেন, ব্যক্তিগত, কিন্তু এটা অহরহ হয় আমাদের সংবাদ মাধ্যমে, অহরহ হয়, এবং এটা সত্য মিথ্যা সবসময় যাচাই করা হয় না। আমাদের সংবাদ মাধ্যম তো অনেক ইয়ে আছে, তো সেইখানে একটা সেন্সরশিপের দরকার আছে। আরেকটা সেন্সরশিপ দরকার আছে, সেটা হলো যে পাবলিককে আপনি তো সংবাদ মাধ্যমে খবর ছাপাচ্ছেন মানুষকে দুটো জিনিসের জন্য। একটা হলো যে মানুষকে আপনি জানাবেন বলে, সংবাদটা দিবেন বলে, ওয়াকিবহাল করবেন বলে, কিন্তু তারপরে আরেকটা আছে যে তার মতামতকে সুয়ে করবেন, তাকে একদিক বা অন্যদিকে। এই সংবাদ মাধ্যমের মধ্যেও তো অনেকগুলো রাজনৈতিক দলের ইয়ে আছে, তো আপনি একটা পন্থায় তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বা ইয়ে করার জন্য করবেন। সুতরাং সেখানেও কিন্তু সেন্সরশিপের প্রশ্ন আছে, যে আপনি এমন কিছু করবেন না যে আপনার যে বিপরীতে যে আছে, আমি প্রতিপক্ষ বলবো না এখানে, কিন্তু বিপরীতে তার ভাবমূর্তিটা যেন না নষ্ট হয়, তার যাতে আপনি তার বিরুদ্ধে বলতে পারেন, টু দ্য এক্সটেন্ট যে তার সাথে আপনার মতের যেটা অমিল আছে বা সেখানে আপনি করতে পারেন, কিন্তু সেখানেও সেন্সরশিপের প্রয়োজন আছে। সুতরাং ওই সেন্সরশিপ যেটা বললেন, যেটা বললেন, সেই রকমই আপনার দুটো স্টেপ একদম ক্লিয়ার, এবং এর পরেও কিন্তু আপনি ছোট ছোট সেন্সরশিপ থাকবে, যে এটা আপনার দেশের জন্য ক্ষতিকর কিনা। আপনি একটা সংবাদ ছাপাবেন, সেটা আপনার দেশের জন্য ক্ষতিকর কিনা, সেটা হলে, সেটা প্রচার হলে ক্ষতিকর হবে বেশি। আপনি সংবাদ মাধ্যমে যখন প্রচার হবে, সেই প্রচারের হলে সেটা নেগেটিভ সাইডটা কিভাবে আপনি কভার করবেন, একটা প্রোস অ্যান্ড কনস দিতে হবে। এই ধরনের আপনি বিদেশের যদি ভালো ভালো সংবাদ মাধ্যম দেখেন, তারা কিন্তু সব কিছুতে কিন্তু একটা মেজার্ড স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, রাজনৈতিক দলের পক্ষে, যেমন ওয়াশিংটন পোস্ট বলেন বা গার্জিয়ান বলেন, এরা কিন্তু একটা বেসিক সেন্সরশিপ কিন্তু তাদের আছে। তারপরে আপনার
মতামত প্রকাশ। এবং আমাদের দেশে হয় কি, যখন আমরা একজন রাজনৈতিক নেতাকে নিয়ে কথা বলি তখন আমরা তাকে ব্যক্তিগত আক্রমণ করি, তার পার্সোনাল জিনিস তুলে আনি, কিন্তু সেখানে কিন্তু শুধুমাত্র তার প্রফেশন নিয়েই কথা বলাটা আমাদের উচিত। আনলেস সে যদি ধরেন ব্যক্তিগতভাবে ট্রাম্পের ব্যাপারে অনেক কিছু আসছে, তো তার ব্যক্তিগত নিয়ে সম্বন্ধে বহু রকমের প্রশ্ন আছে জনসাধারণের, সেজন্য করে। কিন্তু আমরা যদি ওই রকম প্রশ্ন যদি না তুলি তাহলে তো আর ওটা অ্যাটাক করার কোনো মানে নেই। এবং এইখানেই আপনার হলো যে বিশ্বাস এবং আপনার ধর্মের ইনফ্লুয়েন্সটা আপনার উপরে কতটুকু। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাউন্ড টেবিলের সাথে থাকার জন্য। আমরা সবার সাথে কথা বলে আসলে বুঝতে পারলাম বা বিভিন্ন বার্তা পেলাম যে সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া ইউজ করার ক্ষেত্রে আমাদেরও আসলে সচেতন হওয়া উচিত। আমরা কোন কথাটি লিখছি, কী কথাটি লিখছি, আমাদের একটু নেগেটিভিটির দিক থেকে সেলফ সেন্সরশিপ বা সাংবাদিকরা আসলে জনগণের কাছে কি পৌঁছাচ্ছেন সেই সম্পর্কে সাংবাদিকদের সচেতন থাকা উচিত এবং সত্যটা তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সুস্থ সাংবাদিকতা তাদের প্র্যাকটিস করা উচিত এবং সেই প্র্যাকটিসের জন্য তারা যেন গণতান্ত্রিক একটি রাষ্ট্রে সেই সুযোগটা পান। এবং আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা নিজেদেরকে সিটিজেন জার্নালিস্ট বলে দাবি করে থাকি, আমাদেরও ইন্টারনেট এটিকেট মেনে ইন্টারনেট ব্যবহার করতে শেখা উচিত। আরও প্রশ্ন আসলে থেকে যায় সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, সেই সব নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।